নমস্কার সবাইকে। আমরা আবার ফিরে এসেছি আমাদের ডেইলি ডোজ, যেখানে আমরা প্রত্যেক দিন 25টা করে জিকে এবং 25টা করে অঙ্ক আলোচনা করি। আর আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে মানুষের গ্রোথ হয়, ওই জন্য আমরা ধীর গতিতে সবগুলো আমরা করে চলেছি। আর এখানে কম্পাউন্ড গ্রোথের কথা আমরা ভাবছি। তো তোমরা ডেলি এই সেশনগুলোকে অ্যাটেন্ড করো এবং নিজের বন্ধুবান্ধবদের মধ্যে সেশনটাকে ছড়িয়ে দাও, যাতে সবাই এর সুবিধা পায় এবং তোমাদের গ্রোথের মতো যাতে এই চ্যানেলেরও গ্রোথ ভালোভাবে হয়। তাহলে দেখো, আমরা বেশি কথা না বলে আমরা সেশনের দিকে এগিয়ে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করে? অপশন এ আর্যভট্ট, অপশন বি হচ্ছে বরাহমিহির, অপশন সি হচ্ছে ব্রহ্মগুপ্ত, আর অপশন ডি হচ্ছে ভাস্করাচার্য। তো দেখো, এই যতগুলো আমরা নাম পড়লাম এরা গণিতজ্ঞ বা জ্যোতিষ খগোলশাস্ত্রবিদ, গুপ্ত যুগের সবাই খগোলশাস্ত্রবিদ বা গণিতজ্ঞ এই ধরনের আর কি। তো তার মধ্যে দেখো, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে কি, সূর্য সিদ্ধান্ত রচনা করেছে বরাহমিহির। এক সেকেন্ড দাঁড়াও, সূর্য সিদ্ধান্ত রচনা করেছে বরাহমিহির, লেখা আছে না কেন? তাহলে দেখো, আমাদের অ্যান্সার হচ্ছে কি, আমাদের অ্যান্সার হচ্ছে বরাহমিহির। এবারে বাকি যারা যারা রয়েছে তাদের নিয়ে আমরা একটু জেনে রাখি যে তারা কি কি রচনা করেছে। তো দেখো, সবচেয়ে প্রথমে আর্যভট্ট নিয়ে আমরা সবাই জানি আর্যভট্ট কি কি আবিষ্কার করেছে। আর্যভট্ট কি ছিলেন? গুপ্ত যুগের খগোলবিদ, দার্শনিক এবং গণিতজ্ঞ। তিনি পায়ের মান দেন, 5 অক্ষর পর্যন্ত পায়ের মান আমরা জানি তো 3.14 সামথিং হয়। তো 5 অক্ষর পর্যন্ত, দশমিকের পরে 5 অক্ষর পর্যন্ত আর্যভট্ট মান দিয়েছিলেন। ত্রিভুজের ক্ষেত্রফল, সূর্য ও চন্দ্রগ্রহণ সম্বন্ধে তিনি বলেছিলেন। ডেসিমেল বা দশমিক যেটা আমরা বলি, দশমিক পদ্ধতি নিয়ে তিনি বলেছিলেন। আর কি, শূন্যের আবিষ্কার করে, যেটা আমরা সবাই জানি। তাছাড়া বরাহমিহির নিয়ে আমরা একটু জেনে রাখি। বরাহমিহির তিনিও ছিলেন কি, গুপ্ত যুগের একজন বিখ্যাত খগোলবিদ বা গণিতজ্ঞ। তিনি 12টা রাশি, এখন যে আমরা রাশিগুলো বলি তো 12টা রাশি, সেই রাশিগুলো সম্বন্ধে ধারণা কে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন। ঠিক আছে, 12টা রাশি। আর কি করেছিলেন? মধ্যাকর্ষ আমরা তো নিউটনের নাম বলি, তো মনে রাখবে যে নিউটনের থেকেও আগে মধ্যাকর্ষের ধারণা কে দিয়েছিল? বরাহমিহির দিয়েছিলেন। ঠিক আছে, আর কি কি দিয়েছিলেন? বর্গমূল, ঘনমূল করার পদ্ধতি, যেটা আমরা অঙ্কতে শিখব। তাছাড়া তার পুস্তকগুলোর নামগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। একটা তো আমরা জানলাম সূর্য সিদ্ধান্ত, বাকিগুলো হচ্ছে পঞ্চষষ্টিকা, লঘুজাতক, বৃহৎ জাতক এবং বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতাটা অনেক বেশিবার প্রশ্নে এসেছে, তো মনে রাখবে যে বৃহৎ সংহিতা, এটা বারবার কোশ্চেনে আসে। এবার দেখো, ব্রহ্মগুপ্ত তার লেখা বইগুলোর নাম কি? ব্রহ্মগুপ্তের লেখা বইটা হচ্ছে ব্রহ্মস্ফুটিকা সিদ্ধান্ত, আর হচ্ছে খণ্ড খাদ্যক। দুটাই ইম্পর্টেন্ট, দুটাই খাতায় নোট করে নেবে। আর ভাস্করাচার্যর লেখা বইয়ের নাম হচ্ছে বৃহৎ ভাস্করাচার্য, লঘু ভাস্করাচার্য এবং আর্যভট্ট ভাষ্য। ঠিক আছে, তাছাড়া মনে রাখবে যে গুপ্ত যুগে একজন আয়ুর্বেদ সংহিতা বা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন ধন্বন্তরী, যাকে বলা হয় ফাদার গড অফ আয়ুর্বেদা। তিনি আয়ুর্বেদ সংহিতা রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেনে আমরা যাই। পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি হচ্ছে শ্রীরামপুর, আর অপশন ডি হচ্ছে দুর্গাপুর। তাহলে এখানে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয় কাকে? হাওড়াকে বলা হয়। হাওড়াকে পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয়। এটার কারণ কি হচ্ছে যে হাওড়া শহরে বহু ইঞ্জিনিয়ারিং এবং শিল্প কলকারখানা থাকায় একে পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে,
নেক্সট প্রশ্নে যাই। লাফিং গ্যাস এর রাসায়নিক সংকেত কী হচ্ছে? লাফিং গ্যাস এর রাসায়নিক সংকেত হচ্ছে N2O, বা যেটা আমরা বলছি নাইট্রাস অক্সাইড। N2O এটাকে বলা হয় কি? নাইট্রাস অক্সাইড। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কাবুলিওয়ালা ছোট গল্পটি কার লেখা? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর অপশন ডি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো দেখো, কাবুলিওয়ালা একটি ছোট গল্প বটে, যেটা কার রচনা? যেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয়েছিল? 2রা অক্টোবর 2013, 2রা অক্টোবর 2014, 2রা অক্টোবর 2015, 2রা অক্টোবর 2016। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে যে 2রা অক্টোবর 2014। আর 2রা অক্টোবরে এটা চালু করা হয়েছিল কারণ 2রা অক্টোবরে গান্ধীজির জন্মদিন। ওই জন্য তোমরা স্বচ্ছ ভারত অভিযানের লোগোতে গান্ধীজির ফেসের ছবি দেখবে, চশমা লাগা থাকে আর গান্ধীজির ফেসের ছবি দেওয়া থাকে। ঠিক আছে। মানবদেহের ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ যকৃৎ, অপশন বি পিটুইটারি, অপশন সি অগ্নাশয়, আর অপশন ডি থাইরয়েড। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি অগ্নাশয়, বা এটাকে আমাদের কি বলা হয়? পেনক্রিয়াস বলা হয়। পেনক্রিয়াস বা অগ্নাশয় এর বিটা সেল, 3 ধরনের সেল হয়, আলফা বিটা ডেল্টা। তার মধ্যে যে বিটা সেলগুলো থাকে, বিটা কোষগুলো থাকে, তার আইলাইটস অফ ল্যাঙ্গারহ্যান্স অঞ্চলের থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। আর এই ইনসুলিন হরমোনের কাজ কি হচ্ছে? এই ইনসুলিন হরমোন রক্তে যে গ্লুকোজের পরিমাণ আছে সেটাকে কমায়, আর সেই গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চিত করে রাখে। আর এই ইনসুলিন হরমোনের যদি অভাব হয় আমাদের বডিতে, তাহলে ডায়াবেটিস রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস হয়, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ঠিক আছে। এটাকে মধুমেহ রোগ বলা হয়, মধুমেহ রোগ। আর একটা ডায়াবেটিস থাকে যেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, বা ওটাকে বহুমূত্র রোগ বলা হয়, যেটা এডিএইচ হরমোনের অভাবে হয়। ঠিক আছে। নেক্সট দেখো, প্রশ্নে বলা রয়েছে ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ কাতার, অপশন বি ব্রাজিল, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তাহলে দেখো, এটার অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, ওই 3টা দেশে মিলে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করবে। পরবর্তী প্রশ্নে যাই। সবুজ দ্বীপের রাজা উপন্যাসটি কে রচনা করেছে? তো এখানে মনে রাখবে যে সবুজ দ্বীপের রাজা গল্পের রচনা করেছে সুনীল গঙ্গোপাধ্যায়। তোমরা একটা গল্পের সিরিজে তোমাদের মনে থাকবে যে কাকাবাবু সিরিজ, কাকাবাবু সিরিজের একটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফেমাস উপন্যাস হচ্ছে সবুজ দ্বীপের রাজা। ঠিক আছে। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? সুনীল গঙ্গোপাধ্যায়। আর এটা কাকাবাবু সিরিজের গল্প, কাকাবাবু সিরিজ, হ্যাঁ, সিরিজের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। এবার দেখো আমাদের পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1526, অপশন বি 1556, অপশন সি 1761, অপশন ডি 1757। তাহলে দেখো, এখানে যদি তোমরা ডেটগুলো দেখো, তো আমরা সবাই জানি যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। তো সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1526 খ্রিস্টাব্দে।
1526 খ্রিস্টাব্দে কার কার মাঝে হয়েছিল? কার কার মাঝে হয়েছিল এটাও জেনে রাখবে একটু, হ্যাঁ। কার কার মাঝে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কে ছিল? ইব্রাহিম লোদি ছিল সুলতানি বংশের শেষ সম্রাট বা লোদি বংশের শেষ সম্রাট। 1556-তে কী হলো? 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আর এটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল আকবর আর হিমুর মধ্যে হয়েছিল। আকবরের অভিভাবক বৈরাম খাঁ আর হিমুর মধ্যে যুদ্ধটা হয়েছিল। 1761 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ। আর এটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এটা হয়েছিল। আর এটা তো আমরা জানি 1757 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল, আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। পলাশির যুদ্ধ কার কার মাঝে হয়েছিল? রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মাঝে এই যুদ্ধটা হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? অপশন এ বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি বীরভূম, অপশন ডি মেদিনীপুর। এটা আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। এটা হবে অপশন বি পুরুলিয়া, আমাদের সবার প্রিয় পুরুলিয়া। তার ছৌ নাচ এই জন্য বিশ্ববিখ্যাত। এবারে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া? এটা আমরা সবাই জানি। কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটি নেওয়া হয়েছে, বা ইউএসএ থেকে এটি নেওয়া হয়েছে। ইউএসএ থেকে আমাদের প্রেসিডেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে যে এই যে প্রস্তাবনা বা প্রিএমবেল যেটা আমরা বলছি, এটার প্রাথমিক যে রূপটা ছিল, প্রাথমিক রূপটা হচ্ছে কি অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন, যেটা JL নেহরু, জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভার 3 নম্বর অধিবেশনে, তৃতীয় অধিবেশনে পেশ করে এবং এটা পাস হয়েছিল কত সালে? এটা পাস হয়েছিল 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে প্রিএমবেলের প্রাথমিক রূপরেখা। আচ্ছা, আর মনে রাখবে যে আমেরিকা থেকে আমরা আর কী কী জিনিসগুলো নিয়েছি একবার বলে দিচ্ছি, মাথার মধ্যে রাখবে অথবা নোট করে নেবে খাতার মধ্যে। দেখো, আমেরিকা থেকে ফান্ডামেন্টাল রাইটস বা যেটা আমরা মৌলিক অধিকার বলছি সেটা নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট, পাওয়ার অফ প্রেসিডেন্ট, পাওয়ার অফ মানে প্রেসিডেন্টের যে ক্ষমতা সেটা আমরা নিয়েছি। দেখো, প্রেসিডেন্ট কিন্তু আমরা ব্রিটেনের কাছ থেকে নিয়েছি, কিন্তু পাওয়ার অফ প্রেসিডেন্ট আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের পদচ্যুতি, যেটা আমাদের আর্টিকেল 61-এ রয়েছে। সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি 141 নম্বর ধারায় রয়েছে, এটাও আমরা নিয়েছি আমেরিকা থেকে। আর সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ, কোনো একটা অর্ডার দেওয়ার পর সেটাকে রিভিউ, সেটাও আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি। প্রিএমবেল যে থটটা একটা এখনই যেমন আমরা আলোচনা করলাম, আর কি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি 360 নম্বর যে ধারা হয় সেটাও আমরা আমেরিকা থেকে নিয়েছি। আর PIL, এই সব জিনিসগুলো আমরা আমেরিকা থেকে নিয়েছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করে বুড়ো চণ্ডীদাস। অপশন সি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো কিছুগুলো পয়েন্ট আমরা মনে রাখবো এখানে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন বুড়ো চণ্ডীদাস। যদি বলা হয় শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়
তাহলে সেটা রচনা করেছে মালধর বসু। আর গোবিন্দ দাস কি রচনা করেছেন এটাও একটু মনে রাখো। গোবিন্দ দাস রচনা করেছেন বৈষ্ণব পদাবলী। ঠিক আছে। আর একটা মনে রাখার জিনিস বলে দিচ্ছি যে চৈতন্য চরিতামৃত এটা রচনা করেছে কৃষ্ণ দাস। তাহলে দেখো স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ডে আমরা কত টাকা পর্যন্ত অনুদান পেতে পারি, মানে কত টাকা পর্যন্ত চিকিৎসার অনুদান পেতে পারি, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা অনুদান পেতে পারি। অপশন সি হিসাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর মনে রাখার আর এক দুটো বিষয় বলে দিচ্ছি, এটা কত খ্রিস্টাব্দে মানে এটা কত সালে চালু হয়েছিল, তো 30 ডিসেম্বর 2016 এটা চালু হয়েছিল। ঠিক আছে, স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্প। আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো আমরা জানি আত্মঘাতী থলি বলা হয় কাকে, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তাহলে বাকিগুলো আমরা একটু জেনে নিই। যে এখানে আমাদের যেটা মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোমকে কী বলা হয়, গোলকি বডিকে কী বলা হয়, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। আর গোলকি বডিকে কী বলা হয়, ট্রাফিক পুলিশ অফ সেল, মানে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ বলা হয়। ওকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সেটা আমরা জানি, 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। আর 13 এপ্রিল এই ঘটনাটা ঘটেছিল। আর এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, আর গান্ধীজি তার কায়জার-ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। তিস্তা নদীর উৎস কোনটি, জেমু হিমবাহ, অপশন বি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, অপশন সি হচ্ছে যমুনোত্রী হিমবাহ, আর অপশন ডি হচ্ছে সিয়াচেন হিমবাহ। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার রাইট অ্যান্সার হবে জেমু হিমবাহ। অপশন এ এটা রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে এটার রাইট অ্যান্সার। তাহলে জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী থেকে আমরা জানি কি, গঙ্গোত্রী থেকে কোন নদী আমাদের তৈরি হয়েছে, গঙ্গোত্রী থেকে তৈরি হয়েছে গঙ্গা নদী। গঙ্গোত্রী থেকে তৈরি হয়েছে, যমুনোত্রী থেকে হয়েছে যমুনা নদী। আর সিয়াচেন হিমবাহ হচ্ছে কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ, যেটা কারাকোরাম রেঞ্জে রয়েছে, K2 রেঞ্জে রয়েছে। আর এটার দৈর্ঘ্য কত হচ্ছে, এটা হচ্ছে 76 কিলোমিটার। এইখানে ভারতের ইন্ডিয়ান আর্মির একটা অপারেশন হয়েছিল, অপারেশন মেঘদূত। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে চালু হয়? 1 জুলাই 2016, 1 জুলাই 2017, 1 এপ্রিল 2017 আর 1 এপ্রিল
18। এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1 জুলাই 2017। জিএসটি বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা কি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। চর্যাপদ কে আবিষ্কার করেন? অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি সুনীত কুমার চট্টোপাধ্যায়, অপশন সি হরপ্রসাদ শাস্ত্রী, আর অপশন ডি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এটা রাইট অ্যান্সার হবে হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবার থেকে রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? অপশন এ হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন বি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি হচ্ছে রাষ্ট্রপতি, আর অপশন ডি হচ্ছে উপরাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদটা হচ্ছে কি দেশের সর্বোচ্চ আইন অধিকারী, একে অ্যাটর্নি জেনারেল বলা হয়। তো একে কে নিয়োগ করে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আর এক দুটো পয়েন্ট এটা নিয়ে মনে রাখো যে কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল কথা বলা হয়েছে, তো 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। আর ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? তো এটা রাইট অ্যান্সার হবে MC শীতলবাড়া, MC শীতলবাড়া। আর প্রেজেন্ট এখন বর্তমানে কে রয়েছে? বর্তমানে রয়েছে আর ভেঙ্কটরমণী। ভেঙ্কটরমণী, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা যাই। প্রিয়দর্শিকা নাটকটি কে রচনা করে? অপশন এ কালিদাস, অপশন বি বাণভট্ট, অপশন সি হর্ষবর্ধন, আর অপশন ডি হচ্ছে অশোক। তো মনে রাখবে যে হর্ষবর্ধন 3টা গ্রন্থ রচনা করেছে। কি কি? একটা হচ্ছে প্রিয়দর্শিকা, নাগানন্দ আর রত্নাবলী, ঠিক আছে। আর প্রিয়দর্শী বলা হয় কোন সম্রাটকে? তাকে বলা হয় অশোককে। আর এটা তার 13 রক এডিক্ট মানে 13 নম্বরে ওই শিলালেখ থেকে এটা জানা গেছে, প্রিয়দর্শিনী বা প্রিয়দর্শী। নেক্সট প্রশ্নে যাই। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? তো মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। আর সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন বেন্টিং। সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? বেন্টিং, ঠিক আছে। আচ্ছা বাকি ডেটগুলো আমরা গুরুত্ব বুঝে নিই। যে কলকাতা বিশ্ববিদ্যালয় আর কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি হয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1857 খ্রিস্টাব্দে। 1905-এ আমরা জানি ইম্পর্টেন্ট কী ঘটনা ঘটেছে, বঙ্গভঙ্গ হয়েছে এই সময়। সিলভার বা রূপোর রাসায়নিক চিহ্ন কি? তো সিলভারের রাসায়নিক চিহ্ন হচ্ছে AG। AG হচ্ছে সিলভারের রাসায়নিক চিহ্ন। AU হচ্ছে গোল্ডের ক্ষেত্রে, AU হচ্ছে গোল্ড, AU হচ্ছে গোল্ড। এটা হচ্ছে সিলিকা আমরা যেটা সিলিকা ওই অভ্র যেটা বলি সেটা হচ্ছে সিলিকা। আর SiO2 একটা ব্যবহার করা হয়, SiO2 এটা বালি বা কাঁচের ক্ষেত্রে এই চিহ্নটা, এটা এই সংকেতটা হয় বালি বা কাঁচের, তাহলে এটা হচ্ছে সিলিকা। আর শুধু S হচ্ছে, এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে সালফারের চিহ্ন,
সালফারের চিহ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে সিঙ্গল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ হচ্ছে আলিপুরদুয়ার, অপশান বি হচ্ছে কোচবিহার, অপশান সি হচ্ছে জলপাইগুড়ি, আর অপশান ডি হচ্ছে দার্জিলিং। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দার্জিলিং, অপশান ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, অপশান ডি দার্জিলিং। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, আর অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এটা আমরা সবাই জানি রাইট অ্যান্সার হয়ে যাবে কি কেরালা। কেরালাকে কি মশলার বাগান বলা হয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে রচনা করেছেন? তো পুতুল নাচের ইতিকথা এই গ্রন্থটি এই উপন্যাসটি রচনা করেছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা তার একটা বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আমাদের মোটামুটি 25টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। তো ক্লাসে যদি নতুন থাকো, ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এতক্ষণ ধরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।